হ্যালো ভিউয়ার্স, অচিত তরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 পেপারটি রয়েছে, এই পেপারটি একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী জনগণের সার্বভৌমকতা বা গণ সার্বভৌমকতা বলতে কি বোঝো, এটা 5 নম্বরের টিকা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে এটা বলবো যে এই পেপারে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্ব, সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব, জন অস্টিনের মতে সার্বভৌমকতা বা সার্বভৌমকতার সংজ্ঞা বৈশিষ্ট্য, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলি তোমরা দেখে নেবে। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার পড়ে দেখে নিই। দেখো, বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স ফার্স্ট সেম ডিএসসিসি 1 এবং জেনারেলদের জন্য ফার্স্ট সেম এমডিসি 1। প্রশ্ন হচ্ছে গণ সার্বভৌমকতা, অর্থাৎ গণ বলতে জনগণ, জনগণের সার্বভৌমকতা কাকে বলে, এটা 5 নম্বরের একটি টিকা প্রশ্ন। তা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। দেখো, সার্বভৌমকতার তত্ত্ব যখন প্রথমে গড়ে ওঠে, সেই ইনভেস্টিচার দ্বন্দ্বের ভিতর দিয়ে যে রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে না চার্চ ভোগ করবে, সেই জায়গা থেকে উঠে আসে এই সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা। এবং বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানী এখানে মত প্রকাশ করেছেন যে সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকা উচিত, অর্থাৎ রাষ্ট্র এখানে এককভাবে এই সার্বভৌম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা ভোগ করবেন এবং এই ক্ষমতা অসীম, অনন্ত, অনিয়ন্ত্রিত, কোনো আইনের দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। রাষ্ট্র এই ক্ষমতা তার জনগণ বা অন্যান্য প্রতিষ্ঠানের উপরে সমানভাবে প্রয়োগ করতে পারে এবং রাষ্ট্র এই সার্বভৌম ক্ষমতার যে আইন, সে আইনের ঊর্ধ্বে। এবং এখানে রাষ্ট্র এককভাবে ক্ষমতা ভোগ করবে, সেই জায়গা থেকে উঠে আসে একাত্মবাদী তত্ত্ব। আবার কিছু রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে শুধুমাত্র রাষ্ট্র নয়, অন্যান্য প্রতিষ্ঠানও সমানভাবে ক্ষমতা ভোগ করবে, অর্থাৎ বহুত্ববাদী তত্ত্ব এখানে উঠে আসছে। জন অস্টিন এখানে কিন্তু রাষ্ট্রের একাত্মবাদী তত্ত্বকে সমর্থন করে সেইভাবে তার মতামত ব্যক্ত করেছেন। কিন্তু ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে একটা নতুন মতবাদ গড়ে উঠে সার্বভৌমকতার উপরে, সেটি হচ্ছে জনগণের সার্বভৌমকতা, অর্থাৎ জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, রাষ্ট্র নয়। অর্থাৎ আধুনিক গণতন্ত্রের ভিত্তি যে জনগণ, সেই জনগণের হাতেই থাকবে সার্বভৌম ক্ষমতা এবং জনগণের ইচ্ছা অনুসারে সরকার পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। কোন রাষ্ট্র বা সরকার যদি জনগণের ইচ্ছা অনুযায়ী না চলতে পারে, তবে তার অস্তিত্ব থাকবে না, তার পতন অনিবার্য। এমনটাই বলছেন রুশোর মতো দার্শনিক। তিনি বলছেন যে সাধারণের যে ইচ্ছা, সাধারণের সেই ইচ্ছার উপরে গুরুত্ব দিয়ে সরকার পরিচালিত হবে। আব্রাহাম লিঙ্কন বলছেন যে কোনো সরকার যদি জনগণের ইচ্ছা অনুযায়ী না চলতে পারে এবং সে যদি অপদার্থ হয়, তাহলে জনগণ বিপ্লবের মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে সেই সরকারকে পরিবর্তন করে অন্য সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে। এটা জনগণের চূড়ান্ত ক্ষমতার একটা নিদর্শন। তাই এর আগে যে রাজতন্ত্র ছিল সমগ্র বিশ্ব জুড়ে, সেই রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ বা আন্দোলন করে এই জনগণের সার্বভৌমত্বের কথাটা উঠে আসে। অর্থাৎ জনগণের সার্বভৌমকতার মূল বক্তব্য, সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছেন জনগণ এবং জনগণের ইচ্ছার দ্বারাই রাষ্ট্র পরিচালিত হবে। জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছাই হচ্ছে এখানে আইন, এমনটাই বক্তব্য। লর্ড ব্রাইসের মতে বলছেন যে, লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানী, তিনিও কিন্তু এই জনগণের সাধারণ ইচ্ছার উপর গুরুত্ব দিয়েছেন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে আমরা এই জনগণের সার্বভৌমকতার তত্ত্ব প্রথমে আমরা দেখতে পাই, তার প্রকাশ দেখতে পাই মানুষের সামনে। তো যাই হোক, এই জনগণের সার্বভৌমকতার ব্যাপারটি হচ্ছে যে আধুনিক কালে যে গণতন্ত্র চলছে বা যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বেশিরভাগ দেশে আমরা দেখি, তার মূল ভিত্তি হচ্ছে জনগণের সার্বভৌমকতা, অর্থাৎ জনগণ চূড়ান্ত ক্ষমতার অধিকারী, জনগণই সমস্ত আইনের উৎস। জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর বেস করে রাষ্ট্র সরকার পরিচালিত হবে। রাষ্ট্র সরকার জনগণের ইচ্ছা বিরুদ্ধে যদি চলে, তখন তার পতন অনিবার্য, এমনটাই বলা হচ্ছে জনগণের সার্বভৌমকতার তত্ত্বে। এবং এই জনগণের সার্বভৌমকতাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না রাষ্ট্র বা সরকার। তাই সরকারের ভিত্তি, একটা সরকারের ভিত্তি বা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সার্বভৌমকতা। একদম সহজ সাধারণ একটা বিষয়। এর যে 5 নম্বরের টিকা প্রশ্ন 250 ওয়ার্ডে, সেই অ্যান্সার নিয়ে অন স্ক্রিনে এবার আলোচনা করছি। জনগণের সার্বভৌমকতা বা গণ সার্বভৌমকতা তত্ত্ব,
জনগণের সার্বভৌমকতা সম্বন্ধে আধুনিক ধারণার উদ্ভব ঘটে ষোড়শ সপ্তদশ শতাব্দীতে। রাজতন্ত্রের বিরুদ্ধচারণের জন্য এই তত্ত্বের উদ্ভব ঘটে। এই তত্ত্বের প্রবক্তাদের মধ্যে সার্বভৌমকতার প্রকৃত অধিকারী হল জনগণ। মধ্যযুগে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায় এবং রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। রাজ ক্ষমতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে জনগণের সার্বভৌমকতার ধারণার উৎপত্তি ঘটে। মার্সিগোলিও, আলথুসিয়াস প্রমুখ ধর্মযাজকরা রাজার প্রাধান্য খর্ব করার জন্য জনগণের সার্বভৌমকতা তত্ত্ব প্রচার করেন। পরবর্তীকালে অষ্টাদশ শতকে জন লক ঘোষণা করেন জনগণ হল চরম ক্ষমতার অধিকারী। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে শাসকের বিরুদ্ধচারণ করার ক্ষমতা জনগণের হাতে থাকবে। লকের পরে রুশো এবং জেফারসনের ধ্যান ধারণার দ্বারা এই তত্ত্ব সমৃদ্ধ হয়। মূল বক্তব্য: গণসার্বভৌমকতা তত্ত্বের প্রবক্তাদের মূল বক্তব্য হলো যে আদিতে সার্বভৌমকতা জনগণের হাতে ছিল। সার্বভৌমকতা হস্তান্তরযোগ্য নয়। এই কারণে কাম্য শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের সম্মতিক্রমে ব্যবহৃত হবে। জনগণের ইচ্ছাতে আইন তৈরি হবে। লর্ড ব্রাইসের ভাষায়, এখানে ইংরেজিতে দেওয়া আছে, পপুলার সাভারজেনিটি ইজ দ্য বেসিস অ্যান্ড ওয়ার্ড অফ ডেমোক্রাসি। জনগণের সার্বভৌমকতা তত্ত্বের প্রধান প্রবক্তা রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট নামক বিখ্যাত গ্রন্থে লেখেন, ভয়েস অব দ্য পিপল ইজ দ্য ভয়েস অব দ্য গড। রুশো সাধারণের ইচ্ছাকে সার্বভৌম ক্ষমতার চরম অধিকারী হিসেবে ঘোষণা করেন। রুশোর অভিমত হলো এই সার্বভৌম ক্ষমতার চরম অভ্রান্ত, অহস্তান্তরযোগ্য। জেফারসন এই মতবাদের প্রধান সমর্থক। জেফারসন ঘোষণা করেন জনগণই শ্রেষ্ঠ শক্তি, জনগণের স্বার্থই শ্রেষ্ঠ স্বার্থ। তার মতে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় সরকার জনগণের জন্য কাজ করে। রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার জনগণের রয়েছে বলে জেফারসন রায় দেন। জেফারসনের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন তার বিখ্যাত গেটেসবার্গ ভাষণে 1853 ঘোষণা করেন। দেখো এই ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখবে। এরপরে দেখো আরও একটা প্যারা এখানে রয়েছে। এই প্যারাটাও তোমরা অবশ্যই দেখে লিখে নেবে। আমি এখানে আর বলছি না সাউন্ড পলিউশনের কারণে। তোমরা এই অংশটাও কিন্তু অবশ্যই দেখে লিখে নেবে।